আমি তখন ক্লাস 10-এ পড়ি। সামনে হচ্ছে আমাদের এসএসসি বা দাখিল যে পরীক্ষা সেটি। তো আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করবো। তখন সরকার বা শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষার ফর্ম ফিল আপের ফি নির্ধারিত ছিল 800 টাকা। তো সেখানে আমাদের শিক্ষার্থী যারা পরীক্ষার্থী ছিল ওই বছর, সবার কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে ধার্য করা হয়েছিল ৩,৫০০ টাকা, অর্থাৎ ৩,৫০০ টাকা করে। এরপর আমি সেখানে ৩,০০০ টাকা পরিশোধ করি, পরে আর ৫০০ টাকা বাকি থাকে। তো পরীক্ষার আগের দিন, যেদিন আমরা এই প্রবেশপত্রের জন্য, অর্থাৎ কালকে সকাল থেকে পরীক্ষা, আজকে হচ্ছে আমরা প্রবেশপত্রের জন্য শিক্ষার্থীরা কালকে যারা পরীক্ষা দেবে সবাই ওখানে মানে আমাদের অফিসে, প্রতিষ্ঠানের অফিসে গিয়েছে। যাওয়ার পর সেখানে আমার প্রবেশপত্রটা আটকে দেয়া হলো মাত্র ৫০০ টাকার জন্য। অথচ সরকার নির্ধারিত সেই ফর্ম ফিল আপের ফি হচ্ছে এই ৮০০ টাকা। সেখানে আমি যে ৩,০০০ টাকা দিয়েছি, এরপর ৩,৫০০ টাকা, অর্থাৎ আর মাত্র ৫০০ টাকার জন্য আমার ফর্ম ফিল আপের ফিটা আটকে দেয়া হলো। তো যাই হোক, কথাটা এই কারণেই বললাম। এখন বিশেষ করে ঢাকার কথা বলি। ঢাকায় আমাদের শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় দেখবেন বছরে তো ৩৬৫ দিন। তো ৩৬৫ দিনের মধ্যে প্রায় দেখা যায় ২৫০ দিনের উপরেই শুধু শিক্ষকদের একটা আন্দোলন থাকে। আজকে এই আন্দোলন, কালকে এই আন্দোলন, আজকে বেতন বাড়ানোর আন্দোলন, কালকে পদোন্নতির আন্দোলন, পরশু জাতীয়করণের আন্দোলন, এরপরের দিন বাড়ি ভাড়া বাড়ানোর আন্দোলন, এরপরের দিন হচ্ছে তাদের এই মানে অন্যান্য ভাতা বৃদ্ধি করার আন্দোলন। এভাবে আন্দোলন চলতে থাকে। এবং বাংলাদেশে বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বা প্রতিষ্ঠানগুলো করা হয়েছে এই মানে ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো। এরপর সেগুলোকে সরকার এমপিওভুক্ত করে শিক্ষকদের বেতন দিয়ে থাকে। এবং সরকারি প্রাইমারি স্কুল যেগুলো আছে সেগুলোতেও হচ্ছে এই সরকার বেতন দেয়। এমনও স্কুল আছে সেখানে একজন শিক্ষার্থীও উপস্থিত থাকেন না। দুর্গম এলাকায় এমন স্কুলও আমরা দেখেছি আছে। তো বছরের অধিকাংশ সময় যেখানে শিক্ষকরা আন্দোলনে ব্যয় করেন, সেই দেশে লক্ষ লক্ষ যুবক, বেকার শিক্ষিত যুবক, উচ্চ শিক্ষা গ্রহণ করে তারা বেকার জীবনযাপন করছেন। এবং ওই বেকার যুবকদের মধ্যে এসব স্কুলগুলোতে শিক্ষকতা করবে এমন যোগ্যতা সম্পন্ন যুবকই অনেক বেশি। শিক্ষার্থীদের উপর এমন অনৈতিক আচার আচরণও শিক্ষকরাই করেন। এবং আমার জীবনে আমি প্রথম অনৈতিক কাজ কারবার কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিখেছি। তো সেখানে শিক্ষকরা পাঠদান বন্ধ করে শিক্ষা যেই এলাকায় তিনি স্কুলে পড়ান, ওই এলাকার সবাই শিক্ষার আলোর আওতায় আসতে পেরেছে কিনা সেটা বিবেচনা না করে, সেই লক্ষ্যে কাজ না করে দেখা যায় বছরের 3/2 সময় আন্দোলনে কাটিয়ে দেন। দাবি দাওয়ার ফসরা নিয়ে তারা হাজির হন। কারণ তাদের সুযোগ সুবিধা কম, বেতন কম, অনেক কিছুই দাবি দাওয়া তাদের থাকতে পারে, আছে। এবং তাদের আরো প্রয়োজনীয়তাও আছে, চাহিদাও আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু এই দেশে তো সীমাবদ্ধতা আছে। এটা একটা স্বল্প আয়ের নিম্ন বিত্তদের একটা দেশ, যেখানে
আমরা মানে প্রজন্মের পর প্রজন্ম বৈদেশিক ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছি। সেখানে শিক্ষকরা আবার লক্ষ লক্ষ শিক্ষিত যুবকরা বেকার আছেন। সেখানে আপনার তো সৌভাগ্য, আপনি চাকরি পেয়েছেন, আপনার সাথে যারা পড়াশোনা করেছেন তাদের অধিকাংশ কিন্তু জীবনযাপন করছেন। তো সেখানে আমি করি আপনাদের এখানে শুকরিয়া আদায় করা উচিত বা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত রাষ্ট্রের প্রতি, আল্লাহর প্রতি বা আপনার সৃষ্টিকর্তার প্রতি। কারণ আপনারা এভাবে দিনের পর দিন সড়ক অবরোধ করে, একটা জায়গায় গ্যাদারিং সৃষ্টি করে, পরিবেশ নষ্ট করে, তারপর যার কারণে যানজট সৃষ্টি হয়, পরিবেশ দূষণ হয়, একটা শহরে চলাচলের বিঘ্ন ঘটে, সেই কাজগুলো না করে সন্তুষ্ট চিত্তে লিখিত আকারে বা আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা সরকারকে এই সমস্ত দাবি দাওয়াগুলোর যৌক্তিকতা বুঝিয়ে বা কিছু ঘাটতি, কিছু সীমাবদ্ধতা মেনে নিয়ে জীবনযাপন করাই আমি মনে করি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ শিক্ষকরা এই জাতিকে আলো দেখাবে। তারাই যদি অন্ধকারে নিমজ্জিত হয় তাহলে আলো কোথায় পাবে? আলো নামেই এক সময় হয়তো কোনো কিছু থাকবে না।